কি হয়েছে? এমন লাগছে কেন আপনাকে? মেহেরুনের দিকে ফিরে তাকায় আদ্রিস মলিন হেসে বলল। এখন পোড়া পোড়া গন্ধ পাচ্ছ তো মেহেরুন? আদ্রিসের কথা শুনে রাগ হয় মেহেরুনের, দাঁতে দাঁত চেপে তাই বলল। না, সিগারেটের বিশ্রী গন্ধ পাচ্ছি। আপনি একজন ডাক্তার হয়েও এসব ছাইপাশ খাচ্ছেন? লজ্জা করে না আপনার? জানেন না ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? মেহেরুনের কথা শুনে মজা পেল আদ্রিস। বউয়ের এমন শাসন শোনার জন্য হলেও সে সিগারেট খাবে বারবার। হাসি পেলেও মুখে কিছু গাম্ভীর্যের রেশ টেনে বলল। ক্ষতি হলে আমার হবে, তোমার তাতে কি? মেহেরুন এবার আদ্রিসের অনেকটা কাছাকাছি চলে আসে, মুখে তার দুষ্টু হাসি ফুটে ওঠে। ভরকে যায় আদ্রিস। বউয়ের একটু অ্যাটেনশন পাওয়ার জন্য এসব করা, এবার আবার তার মান ইজ্জত নিয়ে টানাটানি না পড়ে যায়। মেহেরুন আদ্রিসের আরও কাছে এসে সবচেয়ে ভয়ঙ্কর কাজটা করে বসলো। মেহেরুন এবার আদ্রিসের অনেকটা কাছাকাছি চলে আসে, মুখে তার দুষ্টু হাসি ফুটে ওঠে। ভরকে যায় আদ্রিস। বউয়ের একটু অ্যাটেনশন পাওয়ার জন্য এসব করা, এবার আবার তার মান ইজ্জত নিয়ে টানাটানি না পড়ে যায়। মেহেরুন আদ্রিসের আরও কাছে এসে সবচেয়ে ভয়ঙ্কর কাজটা করে বসলো, যা ভাবতেও পারেনি আদ্রিস। ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় আদ্রিসের গালে মেহেরুন। আদ্রিস ভাবতেও পারেনি মেহেরুন এমন কিছু করে বসবে। গালে হাত দিয়ে তাই হতভম্বের ন্যায় তাকিয়ে থাকে মেহেরুনের দিকে কিছুক্ষণ। সে ভেবেছিল এক, আর হলো তো আরেক। আদ্রিসকে এমন হাঁ করে তাকিয়ে থাকতে দেখে মুখে বাঁকা হাসি ফুটিয়ে বিদ্রুপ করে মেহেরুন বলল। আমার আমার কোমল হাতের থাপ্পড় আমার কোমল হাতের থাপ্পড় খেয়ে এখন কেমন বোধ করছেন মিস্টার আবরিশান আবরিশাম খান আদ্রিস? আদ্রিসের চোয়াল শক্ত হয়ে আসে, শক্ত কণ্ঠে সে বলল। এসবের মানে কি মেহেরুন? মেহেরুন কিছু বলে না, মুখে তার বিদ্রুপের হাসি ফুটে ওঠে। আদ্রিস এবার বেশ রাগ নিয়ে চেঁচিয়ে বলল। তোমায় কিছু বলা হয় না বলে বেশি বার বেড়ে যাচ্ছ কিন্তু তুমি মেহেরুন। মেহেরুন দাঁতে দাঁত চেপে বলল। বেশি বার আমি বাড়িনি, আপনি বেশি বাড়াবাড়ি করছেন। এই থাপ্পড়টা আপনাকে আরো আগেই মারা উচিত ছিল আমার। আর যদি কখনো সিগারেট খেতে দেখেছি তো আপনার একদিন আর আমার যে কদিন লাগে। মেহেরুনের থাপ্পড় মারার কারণটা এবার বুঝতে পারলো আদ্রিস, তবুও ভ্রুকুচকে গম্ভীর কণ্ঠে বলল। ছাড়বো না আমি সিগারেট, কি করবে তুমি? আদ্রিসের গাল শক্ত করে চেপে ধরে মেহেরুন, মুখের কাছে মুখ এনে দাঁত কিরমির করে বলল। দুই ঠোঁটের মাঝে রেখে সিগারেট খাওয়া, আপনার ঠোঁট আমি কেটে নেব একদম। মেহেরুনের এমন কথাই হাসি পায় আদ্রিসের, তবুও তা বুঝতে না দিয়ে ভয় পাওয়ার ভান করে শুকনো ঢুক গেল। ভার্ত কণ্ঠে সে বলল। আমার ঠোঁট কেটে নিলে তোমায় চুমু খাবে কে বউ? মেহেরুন তবদা খেয়ে যায় কিছুক্ষণের জন্য, ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল সে। ভয় দেখাতে গিয়ে নিজেই ফেঁসে যাচ্ছে। মুখে এ মুহূর্তে লজ্জার লাল আভা ফুটে উঠেছে তার, তা দেখে বাঁকা হাসে আদ্রিস। মেহেরুনকে নিজের কাছে টেনে এনে শক্ত করে আঁকড়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয় আদ্রিস। আজ আর অন্যদিনের মতো মেহেরুন ছোটাছুটি করছে না, একদম চুপচাপ গুটিসুটি মেরে বসে আছে আদ্রিসের কোলে। মেহেরুনের চিবুকুচু করে ধরে আদ্রিস ঠাট্টা করে বলল। ঠোঁট কাটতে হবে না, আমায় প্রতিদিন নিয়ম করে চুমু খেলেই হবে বউ। যদি মানতে পারো তবেই সিগারেট ছাড়বো, নইলে কিন্তু না। মেহেরুন চোখ মেলে তাকায় আদ্রিসের দিকে, তার চোখ আজ যেন কি বলতে চাইছে। আদ্রিস মেহেরুনের চোখে চোখ রাখে। হুট করে মেহেরুন শক্ত করে জড়িয়ে ধরে আদ্রিসকে। হু হু করে কেঁদে ওঠে সে। আদ্রিস স্তব্ধ হয়ে যায় মেহেরুনের এহেন কর্মকাণ্ডে। মেহেরুনের পিঠে মাথায় হাত বুলিয়ে আদ্রিস উত্তেজিত কণ্ঠে বলল। কি হয়েছে তোমার মেহেরুন? তুমি কাঁদছো কেন এভাবে? আমি এতক্ষণ মজা করছিলাম তোমার সাথে। মেহেরুন, এই মেহুরানি। আদ্রিসকে ছেড়ে দেয় মেহেরুন। ছলছল চোখে তাকায় সে। ওষ্ঠাধর এখনো ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। আদ্রিস সযত্নে চোখের পানি মুছে দেয়। কাপা কণ্ঠে মেহেরুন বলল। ভালোবাসেন আপনি আমায়? ভালোবেসে কী লাভ? আমার সামনে থাকা মানুষটা তো আমায় পাত্তাই দেয় না। ভারাক্রান্ত মনে উক্ত কথাটি বলে মুখ ফিরিয়ে নেয় আদ্রিস। তা দেখে মেহেরুন হেসে ফেলে। অরণি তাকে সব বলেছে। আজ বিকেলে ফেরার পথে অরণি তাকে বলেছিল যে আদ্রিস কতটা ভালোবাসে তাকে, তার অসুস্থতায় আদ্রিস কতটা কেয়ার করেছে। সব শুনে তার নিজের প্রতি ভীষণ রাগ হচ্ছিল। শুধু শুধু ভুল বুঝে আদ্রিসকে কষ্ট দেওয়ার জন্য নিজের ভেতর কেমন অপরাধবোধ হচ্ছিল তার। মেহেরুনকে অন্যমনস্ক দেখে খুব খুব করে কেসে ওঠে আদ্রিস। মেহেরুন পূর্ণ দৃষ্টিতে তাকায় আদ্রিসের দিকে। আদ্রিস এবার ভ্রু নাচিয়ে বলল। আর কত কোলে চড়ে বসে থাকবে মেহেরুন? পায়ে যে ব্যথা হয়ে গেল আমার। ও বুঝেছি, তোমায় তো আবার আমার আদর পেতে মন চাইছে, এই জন্য উঠছো না। কি ঠিক বলেছি না মেহুরানি?
ইস, বেচারি মেয়েটা লজ্জায় মুখ ফুটে বলতেও পারছে না কিছু। আমি কত দায়িত্বশীল স্বামী দেখেছো, না বলতেও বউয়ের মনের কথা বুঝে ফেলি। আদৃশের কথা শুনে হতভম্ব হয়ে যায় মেহেরুন। কি বলবে ভেবে পায় না সে। আদৃশকে সায়স্তা করতে এসে নিজেই তো ফেসে গেল। এই লোকটা নির্লজ্জ, ঠোটকাটা হলো কবে। যা দেখে সবাই যেন কেমন নতুন নতুন লাগে তার। যা দেখে সবই যেন কেমন নতুন নতুন লাগে তার। আদৃশ পুনরায় বলল, আচ্ছা, তোমায় আর মুখ ফুটে কিছু বলতে হবে না। আমার যা বোঝার তা বোঝা হয়ে গেছে। নাও চলো বউ, তোমার যত্ন আত্তি করি। আমি কিন্তু আবার যত্নবান স্বামী, তোমার যত্নের কোনো ত্রুটি রাখবো না। আদৃশের কথা শুনে মাথা ঘুরে ওঠে মেহেরুনের। লজ্জায় মন চাচ্ছে মাটি খুঁড়ে মাটির তলদেশে চলে যেতে। ইতিমধ্যে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে তার। ছোটাছুটি করেও যে কোনো লাভ হবে না তা বোঝা হয়ে গেছে তার। এই লোক আগের তুলনায় আর শক্ত করে চেপে ধরে আছে তাকে। ছাড়ার কোনো নামই নেই, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে সে। এইসব ভাবতে ভাবতে মাথায় হাত চলে যায় তার। মাথায় হাত দিয়ে মেহেরুনকে এভাবে বাংলার পাঁচের মতো মুখ করে বসে থাকতে দেখে আদৃশ প্রকুচকে বলল। কি হলো তোমার আবার? মেহেরুন উত্তর দিতে না চাইলেও দাঁতে দাঁত চেপে বলল। মাথা ঘোরাচ্ছে আমার। মেহেরুনের কথা শুনে আদৃশ অবাক হয়ে বলল, ও মা, মাথা ঘোরানোর মতো তো এখনো কিছুই করলাম না আমি। তাহলে? মেহেরুনের এবার মাথার সাথে সাথে আশপাশের জিনিসগুলোও ঘুরতে থাকে। ডাক্তাররা আসলেই ভালো হয় না, সব এক একটা ফাজিলের হাড্ডি হয়। নইলে কত বড় বজ্জাত হলে এসব কথা বলতে পারে একটা মানুষ। শেষমেশ ইনোসেন্ট ফেসের আড়ালে এমন একটা হাড়ে বজ্জাত ব্যাটার সাথে তার বিয়েটা হতে হলো। জীবনটা তেজপাতা হয়ে গেল তার। এই ভেবে কপাল চাপড়ায় মেহেরুন। তা দেখে আদৃশ হো হো করে হেসে ওঠে। আদৃশ মনে মনে বলল, আমায় অপদস্থ করতে এসে নিজেই কেমন নাস্তানাবুদ হয়ে গেলে। হে হে। হাসি থামিয়ে হুট করে মেহেরুনকে কোলে তুলে নেয় আদৃশ। হক চকিয়ে যায় মেহেরুন। ছোটাছুটি করতে নিলে আদৃশ শীতল কণ্ঠে বলল, ছোটাছুটি করছো করো, হাত ফসকে গেলে কিন্তু সোজা মেঝেতে পড়ে কোমর ভাঙবে। এখন তুমি কি চাচ্ছ, কোমর ভেঙে আমার কোলে চড়ে থাকতে? মেহেরুন আর কোনো কথা বাড়ায় না। এই লোকের সাথে কথা বাড়ালে তাই লজ্জায় পড়তে হবে। তাই চুপচাপ মাথা নুয়ে থাকাটাই এখন শ্রেয়। মেহেরুনকে বিছানায় বসিয়ে মেহেরুনের একদম কাছে চলে যায় আদৃশ। এতটা কাছে যে একে অপরের নিঃশ্বাস শুনতে পাচ্ছে। আদৃশ এগিয়ে যেতে থাকে মেহেরুনের ঠোঁটের কাছে। ঠিক তখনই আদৃশের ফোনটা বেজে ওঠে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফোন রিসিভ করে সে। ইমার্জেন্সি কল এসেছে তার। গুরুতর রোগীর যাই অবস্থা। এখনই যেতে হবে তাকে। শুনে কপাল চাপড়ায় আদৃশ। ফোনটা রেখে করুণ কণ্ঠে বলল, সবই আমার কপাল। কেন মরতে ডাক্তার হইতে গেলাম? রোগীগুলা অসুস্থ হওয়ার আর সময় পায় না। আমার রোমান্টিক মুডটাই নষ্ট করে দিল শালার আনরোমান্টিক রোগী। তোর বিয়ে হলেও বউয়ের আদর পাবি না, বেদ্যপ রোগী। দূর ছাই। আদৃশের দুঃখী দুঃখী ফেস দেখে হেসে ওঠে মেহেরুন। বেচারা আদৃশের জন্য খারাপ লাগলেও হাসতে হাসতে গড়াগড়ি খায় মেহেরুন। আজ রাতটা এখানে থেকে কাল সকালে আমাদের বাড়িতে ফিরতে হবে অরণি। অরণির কাঁধে হাত রেখে কথাটা বলল আরাফ। অরণি চমকায়। এ বাড়ি যাওয়ার কথা উঠলেই কেমন শিউরে উঠিস। সে। আরাফ তাকে ভালোবেসে আপন করে নিয়েছে, কিন্তু তার বাড়ির লোকেরা কি আদৌ তাকে আপন করে নিবে? এমন নানান প্রশ্ন প্রতিনিয়ত ঘুরপাক খায় অরণির মস্তিষ্কে। আরাফের দৃষ্টি এখনো অরণিতে নিবদ্ধ, কিন্তু এই কথাটার পিঠে অরণি কোনো কথা না বলে চুপচাপ বসে রয়। আরাফ হয়তো বুঝেছে অরণির অবস্থা, তাই সে আশ্বস্ত করে বলল, ভয় নেই, আমি আছি তো। ঠিক একটা না একটা ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। আমার বউয়ের মিষ্টি চেহারা দেখলে পাষাণ হৃদয় গলে যাবে। শেষোক্ত কথাটা বলে হাসলো আরাফ। অরণিও মুচকি হেসে মাথা নুয়ে বলল, তাই যেন হয়। আরা কিন্তু শাশুড়ি মা কি এত সহজে মানবেন? এমনি তো আমরা পালিয়ে বিয়ে করেছিলাম বলে তিনি আমার উপর রেগে আছেন। অরণি হাসে, তবে তার মনটা খারাপ হয়ে যায় আদৃশের কথা ভেবে। আদৃশকে ছাড়া এই বাড়িটার মায়া ত্যাগ করে কিভাবে থাকবে সে? ভাইটাকে সে ভীষণ ভালোবাসে। আলফি নিজের রুমে পায়চারি করছে। রিশতাকে আজ মনের কথাটা বলতে হবে। না বলতে পারলে কিছুতেই তার মনে শান্তি মিলছে না। রিশতার রুমের দিকে একবার যেতে গিয়েও কি মনে করে আর যাওয়া হলো না। আচ্ছা, রিশতার রুমে যাওয়ার কি অধিকার আছে তার? কোন মুখে দাঁড়াবে তার সামনে? কোথায় একজন সরকারি চাকুরিজীবী আর কোথায় ডাক্তার? যদিও আলভির খুব শখ ছিল তার বউ ডাক্তার হবে,
আলভি আর ভাবে না, অনেকটা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে রিস্তার রুমের পথে পা বাড়ায় আলভি। কয়েকবার নক করার পর দরজা খুলে রিস্তা। আলভিকে এই সময়ে দেখে অবাক হয় রিস্তা, তবুও মুখে হাসি ফুটিয়ে বলল, আরে তুমি এখন কিছু বলবে? মন চল নির্বাসনে যাই, তুই আর আমি পালাই। আলভির এমন উদ্ভট কথা শুনে রিস্তা হতবাক হয়ে যায়। আলভির কপালে হাতটা ঠেকিয়ে ব্যস্ত কণ্ঠে রিস্তা বলল, শরীর খারাপ নাকি তোমার? না, একদম ঠিক আছি আমি। আরে এইসব আবল তাবল বকছো কেন? আলভি একটা লম্বা শ্বাস নেয়, তারপর চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলল, আমার ভীষণ ভাল লাগে তোমায়, তাই তোমায় ভালোবাসি প্রিয়। বলো, সে কি মোর অপরাধ? কথাটা বলেই আর এক মুহূর্ত অপেক্ষা করে না আলভি, এক দৌড়ে নিজের রুমে চলে যায় সে। রিস্তা হা হয়ে তাকিয়ে থাকে আলভির যাওয়ার পানে। আদৃশ যাওয়ার পরপরই মেহেরুন নিজের রুম থেকে বেরিয়ে করিডোরের পথ ধরে হাঁটছিল। এমন সময় আলভিকে রিস্তার রুমের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা আড়ালে দাঁড়ায় সে। আলভি চলে যেতেই এক ছুটে চলে আসে রিস্তার কাছে মেহেরুন হাসি মুখে রিস্তাকে বলল, ভাইয়া তোমায় কি বলে এভাবে চলে গেল ভাবি? মেহেরুনের মুখে ভাবি ডাকটা শুনে বিষম খায় রিস্তা। কাঁচতে কাঁচতে তার অবস্থায় যায়। রিস্তাকে ধরে বিছানায় বসে মেহেরুন। গ্লাসে পানি ঢেলে গ্লাসটা এগিয়ে দেয় রিস্তার কাছে। পানির গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে ঢকঢক করে পানি খেয়ে গলাটা ভিজিয়ে নেয় রিস্তা। মেহেরুন রিস্তার পিঠে হাত বুলাতে বুলাতে বলল, এখন কেমন বোধ করছো ভাবি? রিস্তা কিছু বলে না, তবে বিস্মিত নয়নে চেয়ে থাকে মেহেরুনের দিকে। আলভির সাথে সাথে কি এই মেয়েটাও পাগল হয়ে গেল নাকি ভেবে পায় না রিস্তাকে এমন বোকা বোকা চাহনিতে তাকিয়ে থাকতে দেখে ঠোঁট চেপে হাসে মেহেরুন। ঠাট্টা স্বরে বলল, এভাবে তাকিয়ে আছো কেন ভাবি? রিস্তা এবার গম্ভীর কণ্ঠে বলল, তুমি আমার ভাবিকে কেন ডেকেছো মেহরুন ভাবি? আমি তোমার আর ভাইয়ার কথা শুনেছি। আমার ভাই ভালোবাসে তোমায়, আর আমারও বেশ মনে ধরেছে তোমাকে। আমার ভাবি হিসেবে তুমি পারফেক্ট, বুঝলে ভাবিজি? রিস্তা কোনো জবাব দেয় না, চুপচাপ বসে থাকে। রিস্তাকে চুপ থাকতে দেখে মেহেরুন কণ্ঠে কিছুটা খাদে নামিয়ে বলল, আমার ভাইকে ভালোবাসো না তুমি? মেহেরুনের দিকে চকিতে তাকায় রিস্তা। কি বলবে সে ভেবে পায় না এই মুহূর্তে। রিস্তাকে বার কয়েক পরক করে নেয় মেহেরুন। গম্ভীর কণ্ঠে বলল, তুমি নির্দ্বিধায় আমি বলতে পারো, আমি কিচ্ছু মনে করব না। আমার ভাই বলে তাকে যে ভালোবাসতেই হবে এমন কোনো কথা নেই। মেহেরুনের দিকে তাকিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ায় সাই জানায় রিস্তা। রিস্তার বলতে দেরি, কিন্তু মেহেরুনের আলহামদুলিল্লাহ বলে চিৎকার করতে দেরি হয় না। শক্ত করে জড়িয়ে ধরে রিস্তাকে মেহেরুন। উচ্ছ্বাসের সাথে মেহেরুন বলল, আই লাভ ইউ ভাবি। রিস্তা হেসে ফেলে মেহেরুনের এহেন কর্মকাণ্ডে। মেহেরুনের গাল টেনে দিয়ে রিস্তা বলল, তোমার শরীর কি এখন আগের থেকে ঠিক আছে মেহরুন ভাবি? মেহেরুন লাজুক হেসে বলল, তোমার আদৃশ ভাইয়া থাকলে কি আর শরীর ঠিক না থেকে পারে? রিস্তা ভ্রু নাচিয়ে বাঁকা হেসে বলল, কেন, ভাইয়া কি আজকাল একটু বেশি আদর যত্ন করছে নাকি বউরে? মেহেরুন লজ্জায় দুহাত দিয়ে নিজের মুখ ঢেকে নেয়। রিস্তার হাতে আলতো হাতে থাপ্পড় মেরে গম্ভীর কণ্ঠে বলল, তোমার ভাইয়ের মতো তুমিও ঠোঁটকাটা স্বভাবের হয়েছো। আসলেই ডাক্তাররা কখনোই ভালো হয় না, সব এক একটা ফাজিলের হাড্ডি হয়। ঠোঁট চেপে হেসে রিস্তা সিরিয়াস ভঙ্গিতে বলল, কেন ভাইয়া, তোমার সাথে ফাজলামোর মতো কি করেছে ভাবি? তোমার এক্সপ্রেশনটা শেয়ার করো প্লিজ, যাতে ভবিষ্যতে আমিও কাজে লাগাতে পারি। মেহেরুন এবার পূর্ণ দৃষ্টিতে তাকায় রিস্তার দিকে, ভ্রু নাচিয়ে বলল, আমার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে কি তুমি আমার ভাইয়ের উপর অ্যাপ্লাই করতে চাচ্ছ ভাবি? রিস্তা এবার লজ্জায় পড়ে যায়, লাজুক হেসে বলল, আদৃশ ভাইয়ার সাথে থাকতে থাকতে তুমিও কিন্তু ফাজিল হয়ে যাচ্ছ ভাবি। দুজনেই হেসে ফেলে। ওদের হাসির শব্দ শুনে রুমে প্রবেশ করতে করতে অরণি কাঁদো কাঁদো মুখ করে বলল, কি গো, তোমার আমাকে রেখে এত হাসছো কেন? মিস করে গেলাম তো মনে হয় অনেক কিছু। অরণিকে দেখে ওরা আরও এক দফা হাসলো। মেহেরুন অরণির এক হাত টেনে নিজের পাশে বসিয়ে হাসতে হাসতে বলল, এখন তো কত কিছুই মিস করবে, দুলাভাই এসে পড়েছে না। অরণি মেহেরুনের কান মলে দিয়ে কপট রাগ দেখিয়ে বলল, বড্ড ফাজিল হয়ে গেছো কিন্তু তুমি। বড় নানদের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না মেয়ে? হেসে ফেলে মেহেরুন। রিস্তা পাশ দিয়ে ঠাট্টা করে বলল, আমাদের আদৃশ ভাইয়ার সাথে থাকতে থাকতে ফাজিল হয়ে গেছো মেহরুন ভাবি। অরণি হেসে বলল, তা মেহরুন, নিজের বরকে ছেড়ে তুমি রিস্তার রুমে কেন? তোমার তো উচিত
আর দেশের সাথে একেবারে চিপকে থাকা। মেহেরুন লাজুক হেসে বলল, তোমার ভাইয়ের এমার্জেন্সি কল আসায় হসপিটালে রোগী দেখতে গেছে আপু। একা একা বোর হচ্ছিলাম তাই এখানে এলাম। ইস, বেচারা, ডাক্তারও বিপদে আছে, যখন তখন ডাক পড়ে যায়। তার উপর আবার আমাদের মেহরুন পাত্তাও দেয় না আদ্রিসকে। হাই বেচারা। রিশতা এবার বলল, তাই নাকি ভাবি? এটা কিন্তু ঠিক হচ্ছে না। এর জন্যই আমার ভাইটা সারাক্ষণ মনমরা হয়ে থাকে। মেহেরুন এবার প্রসঙ্গ পাল্টাতে অরণির উদ্দেশ্যে বলল, রিশতাকে আমার ভাবি বানালে কেমন হয় আপু? অরণি এবার ফিরে তাকায় রিশতার দিকে, বলে উঠল, মানে আমাদের আলভির বউ হবে রিস্তা? মাথা নেড়ে সাই জানায় মেহেরুন। এদিকে এদিকে রিশতা লজ্জায় 2 হাত দিয়ে মুখ ঢেকে ফেলে। রিশতাকে দেখে হেসে দেয় অরণি। মেহেরুন অরণি এবার উচ্ছ্বাসের সাথে বলল, তো খুবই ভালো হয়। আজ থেকে তাহলে আমরা তিনজনের ননদ ভাবি হয়ে গেলাম যে। এই দূরে দূরে বসে আছিস কেন? বুকে আয় আমার। রিশতা মেহেরুন দুজনেই জড়িয়ে ধরে অরণিকে। অরণিও পরম যত্নে আলতো হাতে মাথায় হাত বুলিয়ে দেয়। সবে মাত্র বাড়ি এসে পৌঁছেছে আদ্রিস। ফ্রেশ হয়ে গায়ে একটা ধূসর রঙের টি শার্ট জড়িয়ে নেয়। রুমের মাঝে কোথাও মেহেরুনকে দেখতে না পেয়ে ভ্রু কুচকে ফেলে সে। ধূপধাপ পা ফেলে মেহেরুনের খোঁজে বের হয় আদ্রিস। রিশতার রুমের পাশে আসতেই ওদের হাসির শব্দ শুনে রুমে প্রবেশ করে আদ্রিস। তুমি এখানে মেহেরুন? আর তোমায় পুরো বাড়ি খুঁজে এসেছি। এখন এসো, ঘুমাবো আমি। আদ্রিসের কণ্ঠস্বর পেতেই পিছন ফিরে তাকায় মেহেরুন। অরণি ঠাট্টা করে বলল, যাও এখন নিজের বরের কাছে যাও তো, অনেক তো আড্ডা দিলে, এখন সেবা যত্ন করো গিয়ে। অরণির কথায় আদ্রিসও সাই জানায়, কিন্তু মেহেরুন দ্বিমত পোষণ করে। তা দেখে রেগে যায় আদ্রিস। মেহেরুনের কাছে এগিয়ে ধূপ করে কোলে তুলে নেয় মেহেরুনকে। মেহেরুন ছটফট করে, কিন্তু আদ্রিস তাতে পাত্তা না দিয়ে তাকে নিজের রুমে নিয়ে যায়। এদিকে অরণি আর রিশতা হেসেই চলেছে, তাদের হাসি থামছেই না যেন। অরণি হেসে বলল, আদ্রিস, হাতে আজ আর রিস্তা নেই মেহরুনের। ড্রয়িং রুমে সোফায় বসে আছে সবাই। আলভি আর রিশতার বিয়ের কথাবার্তা চলছে এখন। রিশতার মা বাবা এসেছে ঘণ্টাখানিক আগেই। পাকা কথা দিয়ে তারা বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলেছে ইতোমধ্যে। আগামী শুক্রবারে আলভি রিশতা পবিত্র বন্ধনে আবদ্ধ হতে চলেছে। আলভির পাশেই মাথা নিচু করে বসে আছে রিশতা। তারা চোখে মুখে ফুটে উঠেছে রক্তিমাভা। প্রেয়সী রক্তিমাভায় ছেয়ে যাওয়া মুখশ্রীর পানে এক ধ্যানে চেয়ে থাকে আলভি। পাশে বসে থাকা অরণি আর মেহেরুন মুখ টিপে হাসে। এই সমস্ত কিছু হয়েছে মেহেরুন আর আদ্রিসের জন্য। সাদা অরণিরও সাহায্য ছিল। ওদের দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকায় আলভি। সব কেমন যেন স্বপ্নের মতো লাগছে তার কাছে। এখনো বিশ্বাস হচ্ছে না কিছু। কাল রাতে মেহেরুন আদ্রিসকে আলভি আর রিশতার বিয়ের ব্যাপারে বলেছিল। সবটা শুনে অরণি আর মেহেরুনের পরামর্শে অবশেষে সবকিছুর বন্দোবস্ত করে ফেলে আদ্রিস। আর রিশতার মা বাবাকে সকালে আসতে বলে তারা, বিয়ের ব্যাপারে কথা বলার জন্যে। আদ্রিসের পাশে গিয়ে দাঁড়ায় আলফি। কাঁধে হাত রেখে সে বলল, দোষ তোর জন্যই আমার ভালোবাসার মানুষটাকে এত দ্রুত পেতে চলেছি। তোর প্রতি আমার সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তাচ্ছিল্য হেসে পকেটে হাত গুজে গম্ভীর কণ্ঠে আদ্রিস বলল, তোর বোনকে বিয়ে করার জন্য কিন্তু তুই থাপ্পড় মেরেছিলি আমায়, অথচ আমি তার প্রতিশোধ তো দূর, রিশতার পুরো পরিবারকে রাজি করিয়েছি শুধুমাত্র তোর খুশির কথা ভেবে। মাথা নিচু করে ফেলে আলফি। তখন তো না বুঝে এসব করে ফেলেছিল। অপরাধী কণ্ঠে সে বলল, তুই এখনো এসব মনে রেখেছিস? মনে যদি রাখতামই তাহলে কিছুতেই তোর আর রিশতার বিয়েটা হতে দিতাম না আমি। আলফি জড়িয়ে ধরে আদ্রিসকে। আলভি বলল, কিন্তু তুই এত কিছু এক রাতের মধ্যে করলি কিভাবে? আমি তো টেরও পেলাম না। ভেবেছিলাম ঋষিতা হয়তো মানবে না, কিন্তু আমার ধারণা ভুল ছিল। আদ্রিস ভাব নিয়ে বলল। এসবের জন্য এই আদৃশই কাফি হ্যায়। পিঠ চাপড়ে আলভি হাসতে হাসতে বলল, ভাই, তুই আমার জন্য যা করেছিস জীবনে ভুলবো না আমি। আদ্রিস ভ্রু উঁচিয়ে বলল, ভুলে যাওয়ার মতো তো কিছু করিনি আমি। হেসে ফেলে আলভি। এই আদৃশটা এমনই, ওর সাথে কথাই পারবে না কেউ। আদৃশের পাশে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে মেহেরুন। এই মানুষটাকে যতই দেখছে ততই মুগ্ধ হচ্ছে সে। সব ঠিকঠাক করে আরাফ আর অরণি তাদের নিজ গন্তব্যের পথে পা বাড়ায়। অরণি ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছে আদৃশের দিকে। দৌড়ে এসে অরণিকে জড়িয়ে ধরে আদৃশ। অরণিও আদৃশকে জড়িয়ে অঝরে কাঁদতে থাকে। আদৃশের বুকে তীব্র ব্যথা অনুভূত হয়। বোনটাকে সে নিজের চেয়েও বেশি ভালোবাসে। আজ সেই বোনটাও তাকে ছেড়ে চলে যাচ্ছে। অরণির হাত আঁকড়ে ধরে আদৃশ করুণ কণ্ঠে বলল, তুই এখানে থেকে যা, আমায় ছেড়ে যাস না আপু। তোকে
খুব ভালোবাসি রে, তোকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হবে। অরণি কাঁদতে কাঁদতে বলল। আর কতদিন ভাইয়ের বাড়িতে থাকবো বল, চলে তো যেতেই হতো। এটাই যে নিয়তি, প্রতিটা মেয়েকেই তো তার চিরচেনা শৈশব কৈশোরের স্মৃতি তার বাবার বাড়ি ছেড়ে সম্পূর্ণ অজানা জায়গায় শ্বশুর বাড়ির পথে পা বাড়াতে হয়। আদ্রিস এবার বেশ অনুনয়ের সুরে বলল। আপু তুই থেকে যা না, তোকে ছাড়া আমি থাকতে পারবো না। আমার কি হবে, কে দেখবে আমায়? চোখে অশ্রু টলমল করলে হালকা হেসে অরণি বলল। কে দেখবে মানে? মেহরুন আছে কি করতে? মেহরুন দেখবে তোকে। ঝাপসা চোখে মেহেরুনের দিকে এক পলক তাকায় আদ্রিস। মেহেরুনের চোখে অশ্রু টলমল করছে। অরণির বিদায় দেখে নিজের বিদায়ের কথা মনে পড়ে যাচ্ছে তার। কতদিন নিজের বাবার বাড়ি যাওয়া হয়নি। মেহেরুনের কষ্টের মুহূর্তগুলোতে পাশে পেয়েছিল অরণি নামক মানুষটিকে, যে কিনা সবসময় নিজের বড় বোনের মতো আগলে রেখেছিল তাকে। অরণিকে সে ভীষণ মিস করবে। একসাথে বসে আড্ডা দেওয়া, হাসি তামাশা আর হয়তো হবে না কখনো। এসব ভেবেই মেহেরুনের কান্না পাচ্ছে খুব। আদ্রিস চোখ মুছে অরণির দিকে দৃষ্টি নিক্ষেপ করে শক্ত কণ্ঠে বলল। যদি বিয়ের পর শ্বশুরবাড়ি যাওয়ার বিধান না থাকতো তবে তোকে সারা জীবন আমার বাড়িতে রেখে দিতাম রে আপু। অরণির চোখ জোড়ায় আবারও অশ্রু কণারা এসে ভিড় জমায়। আদ্রিস শক্তভাবে উক্ত কথাগুলো বললেও তার ভেতরটা যে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে তা বুঝতে অসুবিধা হয় না অরণির। আদ্রিসকে ছেড়ে থাকতে তো তারও ভীষণ কষ্ট হবে, কিন্তু মেয়ে হয়ে জন্মেছে, তাকে যে মানিয়ে নিতে হবে সবটা, এই ভেবে দীর্ঘশ্বাস ফেলে অরণি এবার মেহেরুনের দিকে এগিয়ে ওর হাতটা ধরে বলল। আমার ভাইটার খেয়াল রেখো মেহরুন, ভাইটা বড্ড ভালোবাসে তোমায়। ওকে কখনো কষ্ট দিও না তুমি, ও বড্ড অভিমানী। কখনো কোনো কিছু নিয়ে কষ্ট পেলে কাউকে কিছু বলবেও না, তুমি ওকে আগলে রেখো কেমন? মেহেরুন ঠোঁট টিপে মাথা নাড়ালো। তার ভীষণ কান্না পাচ্ছে, ভেজা কণ্ঠে বলল। আর কিছুদিন থাকলে হতো না আপু? অরণি হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে নেয়, হালকা হেসে জবাব দেয়। হে পাগল, এমন করছিস কেন তোরা? এমন একটা ভাব করছিস যেন জীবনে কোনোদিন আর আসবো না। আমার যখন মন চাইবে আমি তখনই ছুটে আসবো। আমি তখনই হাজির হব, বলে দিলাম। অরণির কথা শুনে হেসে ফেলে মেহেরুন। মানুষটা এমনই, হাজার কষ্টের মাঝেও হাসিয়ে ছাড়বে ঠিকই। আদ্রিস এবার আরাফের কাঁধে এক হাত রেখে চোখ মুছে ভারী কণ্ঠে বলল। আমার বোনটাকে আগলে রাখবেন ভাই, বোনটা আমার খুব ভালো মনের মানুষ, ওকে আগলে রাখবেন, ছায়া হয়ে থাকবেন সব সময় ওর পাশে। আমার বোনের কোনো ক্ষতি হলে আমিও কিন্তু ভাই হিসেবে ছেড়ে দিব না কাউকে। শেষোক্ত কথাটা বেশ শক্তভাবেই বলল আদ্রিস। আরাফ হেসে আদ্রিসের কাঁধ চাপড়ে বলল। ভয় নেই, আমি সবসময় তোমার বোনকে আগলে রাখবো ভাই। আগলে রাখবো বলেই শত বাধা শত প্রতিকূলতার মাঝেও তাকে নিজের বউ হিসেবে স্বীকৃতি দিয়েছে। আর এখন নিজের বউকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার পালা। ইনশাআল্লাহ আমার শেষ নিঃশ্বাস অবধি তার পাশে থাকবো আমি। আর শোনো, তোমার যখনই অরণের জন্য খারাপ লাগবে তখনই তুমি চলে আসবে আমার বাসায়, বুঝলে? আদ্রিস মাথা নেড়ে সাই জানায়। এমন একটা ভালো মানুষের হাতে বোনটাকে তুলে দিতে পেরে স্বস্তি পায় আদ্রিস। পাশে থাকা আলভিয়া রিস্তার মাথায় হাত বুলিয়ে অরণি মুচকি হেসে বলল। নতুন জীবনে শুরু হতে চলেছে তোমাদের, দোয়া করি খুব সুখী হও তোমরা। রিস্তা জড়িয়ে ধরে অরণিকে। করুণ কণ্ঠে রিস্তা আলভি দুজনেই একসাথে বলল। তোমায় খুব মিস করবো আপু, আমরা তোমায় অনেক ভালোবাসি আপু। অরণি হেসে বলল। আমিও, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ও ভুলেই তো গেছিলাম, তোদের বিয়েতে তো আমি আর আরাপ আসছি, তখন তো দেখা হবেই, কি তাই না বলো আরাপ? অরণির কথায় মাথা নেড়ে সাই জানায় আরাফ অরণি সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় তাদের নতুন পথে, নতুন গন্তব্যে। সূচনা হতে চলেছে তাদের নতুন পথ চলার, যে পথে নানান রকমের বাধা আসতে পারে, কিন্তু একজন বিশ্বস্ত মানুষের হাত ধরে সকল বাধা বিপত্তি অতিক্রম করে পথ চলতে হবে। অরণি প্রথমে ভয় পেলেও আশ্বস্ত করে আরাফ। ভরসার হাত রাখে অরণির কাঁধে। ভরসা পায় অরণি। কোনো ভুল মানুষকে ভালোবাসেনি তবে। অরণি চলে যেতেই ধপ করে ফ্লোরে বসে পড়ে আদ্রিস। অরণিকে বিদায় জানাতে হবে এমন দিনও যে দেখতে হবে তা কখনো ভাবেওনি আদ্রিস। আজ বড় কষ্ট হচ্ছে তার। প্রতিদিন চোখের সামনে আর কখনো দেখা হবে না বোনটাকে। সে যে এখন পরের বাড়ির বউ। পাশে বসে আলভিয়া রিস্তা সান্ত্বনা দেয়, কিন্তু আদ্রিস ঠাই এক হাঁটুতে হাত রেখে বসে থাকে। আদ্রিসের পাশে গিয়ে বসে মেহেরুন। আদ্রিসের কাঁধে এক হাত রাখে মেহেরুন। আদ্রিস চকিতে তাকায় মেহেরুনের দিকে। আদ্রিসের চোখ এখনো ছলছল করছে, তা দেখে বুক কেঁপে ওঠে মেহেরুনের।
আদৃশ কোনো কথা না বলে হুট করে ঝাপটে ধরে মেহেরুনকে। আদৃশের পিঠে পরম যত্নে হাত বুলিয়ে দেয় মেহেরুন। ড্রেসিং টেবিলের আয়নায় পড়া নিজের প্রতিবিম্বের পানে বারংবার দৃষ্টি নিক্ষেপ করছে মেহেরুন। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত সে। জানালার কাঁচ ভেদ করে দুপুরে রৌদ্রোজ্জ্বল আলো এসে আশ্রে পড়ছে মেহেরুনের চোখে মুখে, ফলে তার মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। মেহেরুনের শাড়িটা যেন রৌদ্রের আলোয় ঝলমল করছে। এতে মেহেরুনের সৌন্দর্য বহুগুণে বেড়েছে। নিজেকে দেখে নিজেই চোখ ফেরাতে পারছে না যেন। আসলে এই শাড়িটা সুন্দর নাকি মেহেরুন সুন্দর ভেবে পায় না মেহেরুন। আজ আলভি এবং রিশতার বিয়ে। কিছুক্ষণ আগে অরণি এসে সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে মেহেরুনকে। পরনে তার মেহরুন রঙের সেই শাড়িটা যেটা তার ভাইয়ের বিয়ের জন্য শখ করে কিনেছিল। যে শাড়িটা পরে আদৃশের হাত ধরে নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিল, আজ ঠিক সেই শাড়িটা পরেই আবার সেই বাড়িতে যাবে। আদৃশের সাথে বিয়ের পর ও বাড়িতে আর যাওয়া হয়নি, তবে আজ ভাইয়ের বিয়েতে আবার যেতে হচ্ছে। এইসব ভেবে মনের কোণে শুকনো অনুভূতিরা হানা দিচ্ছে তার। হঠাৎ দরজা খোলার শব্দে ধ্যান ভাঙে মেহেরুনের। পেছন ফিরে আদৃশকে দেখে শুকনো হাসে মেহেরুন। আদৃশ অবশ্য এখনো খেয়াল করেনি মেহেরুনকে। আজ শুক্রবার হওয়ায় মসজিদে জুম্মার নামাজ পড়তে গিয়েছিল আদৃশ। তার পরনে সাদা পাঞ্জাবি, পায়জামা আর সাদা টুপি। ওয়ার্ড্রপের উপর টুপিটা আর হাতঘড়িটা রেখে ফিরতেই হঠাৎ নজর পড়ে মেহেরুনের দিকে। মেহেরুনকে দেখে থমকে যায় আদৃশ। সে নিজের চোখকে ফেরাতে পারছে না যেন। প্রথম দিনের অনুভূতিরা আবারও জেগে উঠেছে মনের কোণে। তাদের বিয়ের রাতে সাজবিহীন মেহেরুনের এই মেহেরুন রঙের শাড়িতে দেখে সেই দিনই বুকের মাঝে তোলপাড় হয়ে যায়। আজও তার ব্যতিক্রম হয়নি। আজ আরও এক দফা প্রেমে পড়তে হলো এই রমণীর। কি আছে এই রমণীর মাঝে তা জানা নেই আদৃশের। আদৃশকে এমনভাবে স্থির দৃষ্টিতে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে সমস্ত মুখশ্রীতে রক্তিম আভা ছড়িয়ে পড়ে মেহেরুনের। মাথা নত করে শুকনো কাশি দেয় মেহেরুন। আদৃশের চেতনা ফেরে মেহেরুনের শুকনো কাশিতে। আদৃশ স্মিত হেসে বলল, বরের দৃষ্টি আকর্ষণের জন্য বুঝি আপনার এমন মহৎ প্রচেষ্টা মিসেস মেহেরুন ইবনাত? তবে এত কষ্ট না করলেও চলতো। তুমি যেমনই থাকো না কেন, আমার তোমাকে তেমনভাবেই ভালো লাগে। আমি তো এমনিও তোমার রূপের ঝলকানিতে ছারখার হয়েছি সেই কবেই। মেহেরুন লজ্জায় মিয়ে যায়। আদৃশের কথার বিপরীতে একটা টু শব্দও করতে পারল না সে। আদৃশ আরও এক দফা হাসল, শীষ বাজিয়ে গাইতে লাগলো, প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে। মেহেরুন এবার আর চুপ থাকলো না, কিছুটা বিরক্তি নিয়ে বলল, আপনি কি আগে কখনো ইফটিজার ছিলেন? আদৃশ এবার মুখটাকে থমথমে করে বলল, বাগে আনার জন্য একটু মজা করি, তাই বলে তোমার মুখ থেকে আমি ইফটিজার এই মিথ্যে অপবাদটা শুনতে হলো? কি আশ্চর্য মেয়ে তুমি! আদৃশের কথা শুনে মেহেরুন ফিক করে হেসে ফেলে। ড্রেসিং টেবিলের উপর থাকা আদৃশের ফোনটা হাতে নেয় মেহেরুন টাইম দেখার জন্য। ফোন অন করতেই ওয়ালপেপারে নিজের ছবি দেখে রীতিমতো অবাক হয়ে যায় মেহেরুন। এই ছবিটা তো ফারজানা আপুর বিয়ের দিনকার ছবি। এই ছবি আদৃশের কাছে এলো কিভাবে? আদৃশের দিকে ফিরে ফোনটা দেখিয়ে অবাক কণ্ঠে মেহেরুন বলল, আপনি আমার এই ছবি পেলেন কোথা থেকে? আদৃশ শুকনো হেসে বলল, এককালে এই হতভাগা তার প্রেয়সীর ছবি সযত্নে তুলে রেখে দিয়েছিল নিজের কাছে। মেহেরুন ভ্রুকুচকে বলল, তুললেন, আমি তো বিন্দুমাত্রও টের পেলাম না। আদৃশ মুচকি হেসে এগিয়ে আসে মেহেরুনের দিকে। মেহেরুনের একদম গা ঘেঁষে দাঁড়িয়ে পেছন থেকে জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নেয় আদৃশ। আদৃশের হঠাৎ এমন আচরণে হকচকিয়ে ওঠে মেহেরুন। তার সমস্ত শরীর শিরশির করে ওঠে। অজানা শুকনো অনুভূতিরা ডানা মেলে উড়ে যায়। এরই মাঝে মেহেরুনের কাঁধে ঠোঁট চুয়ে দেয় আদৃশ। মেহেরুন থরথর করে কেঁপে ওঠে, তবুও নিজেকে ধাতস্থ করে মেহেরুন নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করে। উদ্বিগ্ন গলায় বলল, পারুন না, দেরি হয়ে যাচ্ছে তো। আদৃশ ভরাট কণ্ঠে বলল, আমি তোমায় স্পর্শ করলেই সবসময় এমন পালিয়ে বেড়াতে চাও কেন মেহেরুন? আপনার যা ইচ্ছা করুন, তবে এখন নয়, দেরি হয়ে যাচ্ছে। ওদিকে আবার কত ব্যস্ততা পড়ে রয়েছে। আদৃশ ভ্রু নাচিয়ে বলল, ইচ্ছে হয় তাই করতে দিবে তো বউ? থতমত খেয়ে যায় মেহেরুন। এ কোন অসভ্য লোকের পাল্লায় পড়ল। নিজেকে ধাতস্থ করে বলল, এখন ছাড়ুন, ওদিকটা সামলাতে হবে তো। সব রেডি, অরণি আপু সামলে নিয়েছে সব। আর বিয়ে তো সন্ধ্যায়, এখন অনেক সময় আছে। এখন তোমার প্রধান কাজ বরের সাথে রোম্যান্স করা। ফটাফট চুমু খাও তো আমায়। মেহেরুন চোখ বড় বড় করে তাকিয়ে থাকে আদৃশের দিকে।
তা দেখে আদৃশ টুক করে মেহেরুনের গালে চুমু খায়। মেহেরুন এবার করুণ কণ্ঠে বলল, কষ্টে সেজেছি, এখন এসব করবেন না। আমি কিন্তু এখন আবার সাজ পোশাক ছেড়ে গোসল করতে পারবো না। আদৃশ ভ্রু নাচিয়ে বলল, আমি তো চুমু খাওয়ার কথা বলছিলাম মেহেরুন। তুমি কি ভেবেছিলে বলো তো? চুমু খেলেও বুঝি গোসল করতে হয়? আমি তো ছোট মানুষ, তোমার মতো অত শত বুঝি না বাপু। মেহেরুন তবদা খেয়ে যায়। এই সুযোগ আর হাতছাড়া করে না আদৃশ। মেহেরুনের ঠোঁট দুটোকে নিজের ঠোঁটের দখলে নিয়ে নিল আদৃশ। বধূ বেশে বসে আছে রিশতা। লজ্জায় তার মাথা যেন নুয়ে পড়ছে। তার পাশেই বর ভেসে বসে আছে আলভি। তার দৃষ্টি রিশতায় নিবদ্ধ। রিশতাকে একান্ত নিজের করে না পাওয়া অবধি কিছুতেই মনে শান্তি মিলছে না আলভির। বহু প্রতীক্ষার পর আজকের এই দিনটা এলো। আদৃশের জন্য সবটা এমন সহজভাবে সম্পন্ন হয়েছে। এসব ভাবতে ভাবতেই কাজী চলে আসে। তিনি বিয়ে পড়িয়ে দেন দুজনে এখন পবিত্র বন্ধনে আবদ্ধ। বিদায় বেলায় অনেক কান্নাকাটি করে রিশতা। রিশতার বাবা আলভির হাত ধরে মেয়েকে আগলে রাখতে বলে শেষমেশ তিনি আর নিজেকে আটকে রাখতে পারলেন না, ডুকরে কেঁদে ওঠেন। রিশতা কাঁদে অনেক, সামলে নেয় আলভি। অবশেষে সকল নাটকীয়তার পর আলভির হাত ধরে নতুন পথে পা চালায় দুজনে। এইসব দেখে মেহেরুনের মনটা খারাপ হয়। আদৃশ আর তার বিয়ের রাতের কথা মনে পড়ে যায়। মেহনত আকবর আদৃশের হাত ধরে বলেছিলেন মেহেরুনের খেয়াল রাখতে। পুরনো কথা ভেবে মেহেরুনের চোখ ছলছল করে ওঠে। আদৃশ মেহেরুনকে নিজের দিকে ফিরিয়ে নিয়ে সযত্নে চোখের পানি মুছিয়ে দেয়। মেহেরুন আদৃশের দিকে তাকিয়ে হালকা হাসে। কিছুক্ষণ আগে মেহেরুন আর অরণি মিলে আলভি এবং রিশতার পাশের ঘর সাজিয়ে দিয়ে গেছে। আলভির বাড়িতে এসে এইমাত্র পৌঁছেছে আলভি এবং রিশতাকে ধরে মেহেরুন আর অরণি আলভির রুমে দিয়ে যায়। এক হাত ঘোমটা টেনে বিছানায় বসে থাকে রিশতা। মনের মাঝে শুকনো অনুভূতিরা ডানা মেলে উড়ে চলে। দরজায় খট করে আওয়াজ হওয়ায় সেদিক পানে দৃষ্টি নিক্ষেপ করে রিশতা। আলভিকে দেখে আবারও লজ্জায় মিয়ে যায় সে। আলভি এসে বসে রিশতার পাশে। ঘোমটা সরিয়ে উচ্চস্বরে বলে ওঠে, মাশাল্লাহ, বউ তো আমার হেব্বি সুন্দরী। তোমায় দেখে আমার হার্টবিট মিস হয়ে যাচ্ছে জান। রিশতা একটা কিল দেয় আলভির বুকে। আলভি হো হো করে হেসে রিশতাকে জড়িয়ে নেয় নিজের বাহুডোরে। রিশতাকে নিজের বাহুডোরে আগলে রেখে আলভি বলল, আজ থেকে আমার বাহুর ধরে আবদ্ধ তুমি। আমার মৃত্যুর আগ পর্যন্ত আগলে রাখবো তোমায়। রিশতাও হেসে আলতো হাতে জড়িয়ে নেয় আলভিকে। আজ থেকে সূচনা হয় তাদের জীবনের নতুন অধ্যায়ের। আরাফ আর অরণি দুজনের হাত ধরে ফাঁকা রাস্তায় হাঁটছে। বুক ভরে শ্বাস টেনে নেয় অরণি। শত বাধা বিপত্তির পর তাদের জীবনে পূর্ণতা পেয়েছে। অরণির শাশুড়িও নিজের ভুল বুঝতে পেরে অরণিকে নিজের মেয়ের মতো আগলে রেখেছেন। অরণি আরাফের হাতটা শক্ত করে ধরে। আরাফা এক হাতে জড়িয়ে নেয় অরণিকে। দুজনের দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলে। মেহনত আকবরের দরজায় কড়া নাড়ে মেহেরুন। দরজা খুলে দেন তিনি। আদৃশ্য এসেছে সাথে। মেহেরুন গিয়ে জড়িয়ে ধরে বাবাকে। পরম যত্নে মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন তিনি। মেহেরুন বাবার হাত ধরে বলল, তুমি মোটেও বাবা হিসেবে ব্যর্থ নাও বাবা। একজন ভালো মানুষের হাতে তুলে দিয়ে আমার জীবন ধন্য করেছো বাবা। মেহেরুনের কথার পরিপ্রেক্ষিতে মেহনত আকবর গর্ব করে বললেন, দেখলে তো লাবিবা, আদৃশের সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে কোনো ভুল করিনি আমি। আর আমার ছেলেটার জীবনও পূর্ণতা পেল আজ। এখন আর আমার কোনো চিন্তা রইল না। লাবিবা রহমান হেসে জড়িয়ে ধরেন মেহেরুনকে। মেহেরুনও জড়িয়ে ধরে বলল, সরি আম্মু সেদিনকার ব্যবহারের জন্য। সরি তো আমার বলা উচিত। কোনো কিছু না ভেবেই তোকে কড়া কথা শোনাতেও দুবার ভাবিনি আমি। আমায় মাফ করে দিস মা। মেহেরুন আলতো হেসে জড়িয়ে ধরে মাকে। আদৃশের কাঁধে মাথা রেখে ব্যালকনির ডিভানে বসে আছে মেহেরুন। আজ আকাশে উঠেছে থালার মতো চাঁদ। সাথে বয়ে চলেছে মৃদুমন্দ হাওয়া। কিছুক্ষণ পরপর দমকা হাওয়া এসে মেহেরুনের চুলগুলো উড়িয়ে দিচ্ছে। আদৃশ মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে মেহেরুনের দিকে। সারা জীবন তাকিয়ে থাকলেও হয়তো কখনো বিরক্তি আসবে না আদৃশের। মুখ থেকে মেহেরুনের চুলগুলো সরিয়ে দিয়ে ভরাট কণ্ঠে বলল, চাঁদের গায়েও কলঙ্ক আছে, কিন্তু তোমার গায়ের কোনো কলঙ্ক নেই মেহেরুন। মেহেরুনের দিকে মেহেরুন ফিরে তাকায় আদৃশের পানে। হুট করে শক্ত করে জড়িয়ে ধরে আদৃশকে মেহেরুন। ধরা গলায় মেহেরুন বলল, পৃথিবীর সকল শান্তি হয়তো আপনার বাহুডোরে আবদ্ধ আছে। এছাড়া আর কোথাও এই শান্তির ছিটেফোঁটাও আমি পাইনি। আপনিহীন আমি ভাবতে গেলে গলা ধরে আসে, শ্বাস আটকে যায়। এর জীবনে এর বেশি কিছু আমার চাওয়ার নেই। আজ তো আপনি আর একটা আটপৌড়ে জীবন, ব্যাস দিব্যি চলে যাবে।
মেহেরুনের কথা শুনে শুকনো হাসে আদৃশ। মেহেরুনকে শক্ত করে জড়িয়ে ধরে আদৃশ বলল, এইভাবেই নিজের সাথে আমায় জড়িয়ে রেখো মেহরুন, ভালোবাসি যে তোমায়। তবে হ্যাঁ, আমায় ছেড়ে যাওয়ার কথা ভুলেও মনে আনবে না। আমার মৃত্যুর আগ অবধি আমি হতেই নিস্তার মিলবে না তোমার মেহরুন, কারণ আমার বাহুডোরে আবদ্ধ তুমি।